সাল 1480। মধ্যযুগীয় স্পেনের প্রাচীন শহর কুবাডায় বৃষ্টি ভেজা রাত ছিল। প্রহরীরা শহর পাড়া দিচ্ছিল, কিন্তু তারা জানত না যে এক বিশাল উত্তরের সৈন্যবাহিনী তাদের আক্রমণ করতে চলেছে। এক রাতের মধ্যে তারা শহর জয় করে মুসলিম শাসনের অবসান ঘটায়। সমগ্র মুসলিম অঞ্চলের শহরগুলো তাদের দ্বারা দখল হয়েছিল, কিন্তু এর মাঝে একটি শহর ছিল যা তারা জয় করতে পারেনি, যার নাম গ্রানাডা। এর কৌশলগত অবস্থান ও বিশাল আলহামরা প্রাসাদের কারণে শহরটি 200 বছর ধরে তারা জয় করতে পারেনি। আজ পর্যন্ত আলহামরা প্রাসাদটি সর্বকালের সবচেয়ে সুন্দরময় স্থাপিত কর্মগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়ে আছে। আপনি যখন আলহামরা প্রাসাদের উঠোন ও করিডোরের মধ্যে দিয়ে হাঁটবেন, তখন বিশেষ কিছু নজরে আসবে, যার মধ্যে জল। প্রাসাদটির মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথে চলে গিয়েছে মধ্যযুগীয় পাইপ ও কালের এক মনমুগ্ধকর সংযোগ স্থাপনা, যেগুলো সুন্দরময় বাগান, উষ্ণ গোসলখানা এবং নিখুঁত ঝর্ণাগুলিতে জল বহন করে। এই কাজগুলো সম্পূর্ণ করা মোটেও সহজ ছিল না। এই প্রাসাদটির মেঝে অর্থাৎ নিচের সমতল অংশ দিয়ে উষ্ণতা ও সময় দেখানোর ঝর্ণার মতো সুবিধা দিয়েছিল। এই অবিশ্বাস্য জলবায়ু ব্যবস্থা প্রাসাদটিকে শীতল রাখত এবং শত শত বছর ধরে এর চারপাশের প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছিল। আজ আমরা উন্মোচন করব সেই গোপন কৌশলগুলো। এগুলো কিভাবে কাজ করে, সেই হারিয়ে যাওয়া গোপন কৌশলগুলো কি ছিল এবং কিভাবে তারা জলকে উপরে উঠতে সাহায্য করত। যখন গ্রানাডার শাসক প্রাসাদটি নির্মাণের আদেশ দেন, তখন প্রকৌশলীরা একটি বড় সমস্যার সম্মুখীন হন। পাহাড়টি গ্রানাডার প্রধান নদী থেকে প্রায় 200 মিটার উপরে ছিল, আর সেখানে জল তোলা একটি বিরাট চ্যালেঞ্জ ছিল। এই কারণে তারা নদী থেকে ধরে 6 কিলোমিটার উজানে এমন একটি বিন্দু পর্যন্ত গেল, যা প্রাসাদটির চেয়ে অনেক উঁচুতে অবস্থিত। সেখানে তারা নদী বাদ দিয়ে ক্যানাল রয় নামে পরিচিত একটি নতুন কাল খননের মধ্য দিয়ে ঘুরিয়ে দেয়। নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এটি খুব কম ডাল বজায় রেখে কঠিন ভূখণ্ডের মধ্য দিয়ে অতিক্রম করে অবশ্যই জল প্রাসাদের ঠিক বাহিরে এসে পৌঁছায়। এটা ছিল একটি বিশাল কাজ, কিন্তু এত কেবল শুরু। প্রাসাদের ডিজাইনারদের দক্ষ ধারণা ছিল। তারা জল দিয়ে ঝর্ণা, স্নানঘর ও ঘড়ি তৈরি করেছিল, কিন্তু এসব চলার জন্য সেই কাল থেকে জলের পরিমাণ যথেষ্ট ছিল না। এই সমস্যাটি কাটিয়ে উঠতে প্রকৌশলীরা প্রাসাদ থেকে অনেক উঁচুতে আরও একটি বড় পুল খনন করা শুরু করলেন। এর নিচে জল একটি ভূগর্ভস্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হতো এবং জলাধার থেকে 60 মিটার নিচে অবস্থিত একটি কুয়ায় জমা হতো। কুয়ার উপরে প্রকৌশলীরা ডাম সহ একটি চক্র স্থাপন করেছিলেন, যা একটি পশু দ্বারা ঘুরানো হতো, যেটি জলকে উপরে টেনে প্রায় 400 ঘনমিটার জল দিয়ে পুলটি ভরাট করত। এতে প্রাসাদের উপরে অনেক জল সক্রিয় থাকত, ফলে সম্পূর্ণ সিস্টেমে চাপ তৈরি হয়েছিল। একই সঙ্গে করা চলাকালীন সময়ে জলের অভাব দূর হয়েছিল। যখন এখান থেকে জল সেতুর উপর দিয়ে প্রাসাদে প্রবেশ করত, তখন জিনিসগুলো সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। কিন্তু এখানে শেষ নয়। প্রকৌশলীরা একটি জটিল নেটওয়ার্কে বিভক্ত করে প্রাসাদ জুড়ে ফুল এবং ঝর্ণাগুলিতে ঠিক প্রয়োজন পরিমাণ জল বহন করত, যার মধ্যে সবচেয়ে চমকপ্রদ ছিল প্রাসাদের কেন্দ্রে অবস্থিত সময় বলে দেওয়া ঝর্ণা। 14 শতাব্দীতে নির্মিত এই ঝর্ণাতে 12টি সিংহ ছিল, যার প্রতিটি থেকে জলের দ্বারা বের হয়ে দিনের সময় নির্দেশ করত। একটি নিয়মতান্ত্রিক ক্রম অনুসারে সিংহগুলি ঘন্টায় একটি করে সক্রিয় হতো এবং 12 ঘন্টা অন্তর অন্তর সিস্টেমটি নিজে থেকে রিসেট হয়ে যেত। এতপর প্রক্রিয়াটি আবার শুরু হতো। আলহামরার প্রকৌশলীরা পানি প্রবাহের গতি ও দিক ব্যবহার করে এমনভাবে নকশা করেছিলেন যাতে দিনের নির্দিষ্ট সময় ফোয়ারার পানি দ্বারা পরিবর্তন হতো। ফোয়ারার কেন্দ্রে থাকা বড় বাটিটিকে 12টি নির্দিষ্ট মাপে ছিদ্র করা হয়েছিল। প্রত্যেকটি ছিদ্রের সঙ্গে একটি একটি করে সিংহ যুক্ত করা হয়েছিল। একটি মেইন পাইপের মধ্যে দিয়ে ধীরে ধীরে স্থির গতিতে পাটি পূরণ হয়ে উঠত, যার ফলে জলের স্তর বৃদ্ধি পেত। এতে সিংহগুলিকে একে একে সক্রিয় করত। ছিদ্রগুলি এত নিখুঁতভাবে গণনা করা হয়েছিল যে পরবর্তী স্তরে পৌঁছাতে ঠিক 1 ঘন্টা সময় লাগত। ভাবা যায় শত শত বছর আগে এমন নিখুঁত স্থাপনা করা হয়েছিল। 12 ঘন্টা পর যখন ফোয়ারার সেই বাটিটি সম্পূর্ণ পানিতে ভরাট হয়ে যেত, তখন এর ভিতরে থাকা একটি বিশেষ সাইফন অর্থাৎ এমন একটি পাইপ যা নিচে থেকে পানি টেনে নিত, অটোমেটিক্যালি পুরো সিস্টেমকে আবার নতুন করে চালু করে দিত। আবার যখন পানির স্তর উপরে উঠত, তখন সাইফনের ভেতরে পানি উপরে উঠত, আর যখন সাইফনের শীর্ষে পৌঁছে যেত, তখন তা নিষ্ক্রিয় পাইপ দিয়ে নিচে নামা শুরু করত। এতে আগের পানি বের হয়ে যেত এবং নতুন পানি প্রবাহ শুরু হতো। সিংহগুলির জল মেঝের নিচে 4টি কালের মধ্যে দিয়ে বেরিয়ে আসত। এতে উষ্ণ গোসলখানার জল পর্যন্ত পৌঁছাত। জল সম্পূর্ণ প্রাসাদ জুড়ে অবিরাম একটি জটিল পথ অনুসরণ করত। এখানেই রাজা ও কূটনীতিকবিদরা বিশ্রাম নিতেন, পাশাপাশি চুক্তি করতে আসতেন। এতে একটি ঠান্ডা ডুবানো ফুল মেঝের নিচে উষ্ণতা সহ বাষ্পতে পরিণত ছিল। জল ভূগর্ভস্থ একটি নিয়ন্ত্রণ কক্ষে প্রবেশ করত এবং কাঠ পুড়িয়ে উষ্ণ করা একটি তামার বয়লারের মধ্য দিয়ে যেত। এখান থেকে গরম জল পাইপের মধ্য দিয়ে স্নান করে ও বিভিন্ন ফোয়ারা পাশাপাশির ঝর্ণাগুলিতে ছড়িয়ে পড়ত। গরম করে মেঝের নিচে উষ্ণতা দেওয়ার জন্য বয়লারের বাষ্প মেম্বেলের মেঝের নিচে থাকা কালগুলির মধ্যে দিয়ে পরিচালিত হতো। সেখান থেকে বাষ্পগুলি ঘরের উপরের স্তর
স্তম্ভগুলি দিয়ে উপরের দিকে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে বের হয়ে আসতো। এতে ঘরটি জলীয় বাষ্পতে পরিণত করত। উপরের দিকে সিলিং এর মধ্য দিয়ে বেশ কয়েকটি জানালা ছিল, যা বাষ্পর স্তর নিয়ন্ত্রণ করতে খোলা ও বন্ধ করা হতো। আলহামরা ঝর্ণা, কাল এবং ফুলের একত্রিতর মধ্য দিয়ে জল চলাচলের সময় আরও একটি সুবিধা দিত, তা হলো শীতলকরণ। স্পেনের খুব গরম এলাকা ছিল গানাডা, কিন্তু যখন উষ্ণ বাতাস ফুল এবং ফোয়ারাগুলির উপর দিয়ে যেত তখন জলীয় বাষ্প হতো, যা প্রাসাদের চারপাশে বাতাসকে শীতল করত ও খুব মনোনয় জায়গা করে তুলিত। জল তার পথ অনুসরণ করে প্রাসাদের পশ্চিম অংশে পৌঁছাত। এই অঞ্চলটি বাকি কমপ্লেক্সের চেয়ে সামান্য উঁচু ছিল, তাই জলকে শেষ 6 মিটার উপরে উঠাতে হয়েছিল। ইতিমধ্যে আমরা দেখেছি কিভাবে জল তোলার জন্য নড়িয়া ব্যবহার করা হতো, কিন্তু এই বিভাগের জন্য তারা আরও একটি চমকপ্রদ উদ্ভাবন করেছিল। এটি ছিল বিশেষ একটি ডিভাইস, যার জন্য জলচক্র, পশু বা কোনো বাহিক শক্তি প্রয়োজন ছিল না। ডিভাইসটি 4টি ভাগে কাজ করত। প্রথমে জল ধীরে ধীরে উপরের পাত্রে প্রবাহিত হতো, যার তলা ছিল একটি ছোট্ট ছিদ্র, আর সেখান দিয়ে জল নিচের পাত্রে নেমে যেত। জল যখন সেই পাইপের ভিতর দিয়ে নামতে শুরু করত তখন উপরের পাত্রে একটি ঘূর্ণি তৈরি হতো। এই ঘূর্ণির কেন্দ্রে গঠিত হতো এক নিম্নচাপের এলাকা, যা বাতাসকে টেনে নিয়ে যেত পরবর্তী পাত্রের ভেতর। সবশেষে সেখানে বাতাস আর জল একত্রিত মিশে গিয়ে তৈরি করত এক গ্যাসপূর্ণ তরল, যা পরবর্তীতে শুরু পাইপের ভেতর দিয়ে এগিয়ে যেত পরবর্তী ধাপে। উভয় পাইপের সম্ভাব্য শক্তি একই ছিল, যা স্বাভাবিক পরিস্থিতিতে জলকে সামান্য উপরে এবং নিচে উঠানামা করত। কিন্তু যেহেতু পাতলা পাইপটি বাতাসের বুদবুদ দিয়ে ভরা ছিল, তাই জল হালকা ছিল এবং আরও উপরে উঠতে পারত। ঘূর্ণির মধ্য দিয়ে জলের একটি স্তর প্রবাহ বজায় রেখে এই ডিভাইসটি জলের প্রবেশ বিন্দু থেকে 6 কিলোমিটার উপরে জল তুলতে সক্ষম হয়েছিল। এভাবেই প্রাসাদের বাকি অংশে জল চলাচল করত। আজও প্রাসাদের চারপাশে চতুর্জল ব্যবস্থা কাজ করে চলেছে, আর এটি সম্ভব হয়েছিল শত শত বছর আগে। যারা এগুলো নির্মাণ করেছিলেন সেই অবিশ্বাস্য প্রকৌশলীদের কারণেই ভাবা যায় 14 শতকের প্রকল্প আজও দাঁড়িয়ে আছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।